টেক্সট অথবা SST টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার 30 নাম্বার পরীক্ষায় আসে একটা প্রশ্ন। সামারাইজ স্পোকেন টেক্সট অথবা SST টোটাল নাম্বার 30 অর্থাৎ 30 পরীক্ষায় আসে একটা প্রশ্ন, সময় 10 মিনিট, তার পাশে লিখবেন ওয়ার্ড লিমিট 50 থেকে 70। ওকে, সামারাইজ স্পোকেন টেক্সট টোটাল নাম্বার 30, এক্সামে আসে একটা প্রশ্ন। আপনার এখানে টোটাল নাম্বার যে 30 থাকে এটা অ্যান্সার করতে হয় 10 মিনিটে, এবং ওয়ার্ড লিমিট হচ্ছে 50 থেকে 70টা। আর এই 30 নাম্বার ভাগাভাগি হয়, এই 30 নাম্বার ভাগাভাগি হয়ে আপনারা হচ্ছে, দাঁড়ান কে কত নিয়ে যায় ওটা বলি। 30 নাম্বার ভাগাভাগি হয়ে আমাদের রাইটিং এ চলে যাবে 20 নাম্বার, লিসেনিং এ থাকবে 10 নাম্বার। তার মানে রাইটিং এ ভালো স্কোর করার জন্য এই প্রশ্নটা ভালো করতে হবে। 30-এর মধ্যে 20 নাম্বার রাইটিং নিয়ে যাবে, 10 নাম্বার দিয়ে যাবে লিসেনিং কে। ওকে, এবার আমরা জুম আউট করি। খেয়াল করেন তো, যেদিন রিপিট সেন্টেন্সের ক্লাস করেছেন সেদিন 6 টাইমস স্ট্র্যাটেজি পড়েছেন, রাইট? গতকাল রাইট ফ্রম ডিকটেশনের ক্লাস করেছেন, সেখানেও 6 টাইমস স্ট্র্যাটেজি দেখেছেন। তার মানে রিপিট সেন্টেন্স আর রাইট ফ্রম ডিকটেশন সেম জিনিস, একটা শুনে শুনে বলতে হয়, একটা শুনে শুনে লিখতে হয়। গট ইট, গেল। এবার আসেন, যেদিন রিটেল লেকচার পড়েছেন এবং যেদিন সামারাইজ গ্রুপ ডিসকাশন পড়েছেন ওই দুটো একই রকম। এখানে রিটেল লেকচার একটা ছোট লেকচার হয়, সামারাইজ গ্রুপ ডিসকাশন একটা বড় লেকচার হয়। আমরা কিন্তু প্রিপারেশন নিছি দুইটা সেম ওয়েতে, অ্যান্সার ক্লিক করে ফ্রেজ দেখে, আগে ফ্রেজ চিনে, তারপরে অডিও শুনে, তারপরে টাইপিং করে, রাইট, স্পিকিং করে। সামারাইজ গ্রুপ ডিসকাশনেও সেম তাই। আর আজকের যে টপিক সামারাইজ স্পোকেন টেক্সট, এটা হচ্ছে অবিকল রিটেল লেকচারের মতো। ঠিক রিটেল লেকচার যেরকম একটা অডিও প্লে হয়েছে, ওখানেও সেম অডিওটা প্লে হবে। ওখানেও রিটেল লেকচারের মতো ভিডিও আসতে পারে, ওখানেও ইমেজের পিছনে অডিও দিয়ে রাখতে পারে। যেহেতু আমরা বলেছি সামারাইজ স্পোকেন টেক্সটে এবং রিটেল লেকচার এই দুইটাতে অডিও আসায়, অডিও আসবে, পাশাপাশি ভিডিও থাকতে পারে, মাঝে মাঝে নাও থাকতে পারে, মাঝে মাঝে ইমেজও থাকতে পারে, কিন্তু অডিও দিবেই দিবে। সো সামারাইজ স্পোকেন টেক্সট আর রিটেল লেকচারের ক্লাস হলো সেম। ওকে, একটা হচ্ছে শুনে শুনে খাতায় লিখে দেখে দেখে বলতে হয়, আর সেম জিনিসটা এটার মধ্যে শুনে শুনে খাতায় লিখে টাইপিং করে দিতে হয়, একই জিনিস। তাহলে এই চারটা টপিক আমরা একসাথে মোটামুটি কভার দিয়ে ফেলতে পারি। রিপিট সেন্টেন্স, রাইট ফ্রম ডিকটেশন, সামারাইজ স্পোকেন টেক্সট, রিটেল লেকচার, রাইট? ক্লিক করলাম সামারাইজ স্পোকেন টেক্সট। ক্লিক করার পরে আচ্ছা, The journey এখানে of দেখেন globalization. সামারাইজ স্পোকেন টেক্সটে রিটেল লেকচারের মতো একটা 1 মিনিটের অডিও আসছে, রাইট? সেম জিনিস, এটাও আমাদের প্র্যাকটিস ভাষায় সেম স্টাইলে। কি করে? ওই যে অ্যান্সারে ক্লিক করে ফ্রেজ কিছু দেখে, এখানে আবার অ্যাপিউনি হেল্প করে। অ্যাপিউনি আবার এই ট্রান্সক্রিপ্টের মধ্যে কিছু ফ্রেজ নিজে মার্কিং করে দেয় যে এগুলো একটু ধরতে পারেন। এটা একটা ভালো কাজ, অ্যাপিউনি এটা খুব ভালো করে। কেউ কেউ চাইলে এই ফ্রেজগুলো ধরতে পারেন যেগুলো সে লাল কালি দিয়ে মার্ক করে রাখছে। ওকে, সো উপরে যান, এখানে অডিও প্লে হবে। এই পাশে দেখেন বাক্স আছে, বাক্সটা আমি ছোট করে নিই। ওকে, এখানে টাইপিং করবেন, এখানে ওয়ার্ড লিমিট উঠবে, এটা 50 থেকে 70 শব্দের বেশি যাওয়া যাবে না। ঠিক আছে, এখন এই যে অডিওতে যা যা শুনবেন এগুলা 50 থেকে 70 শব্দের মধ্যে লিখতে হবে। ধরেন এখানে অডিওতে আসছে, এখানে অডিওতে ধরেন আসছে যে, আচ্ছা আমরা অরিজিনাল প্রশ্নেই চলে যাই, আজকে একটু সময় বাঁচাই, শরীর তো কুলায় না দেখি। আচ্ছা, আমরা হচ্ছে আপনাদের গ্রুপে নতুন করে আমি 6টা ছবি দিচ্ছি, নতুন করে সবাই ঝটপট সেভ করবেন। ওকে, নতুন করে 6টা ছবি দিচ্ছি, একটু আগে একটা দিছি না, এখন দিব আবার 6টা। ওকে, একটু সেভ করে নেবেন।
পয়সা একটা কফি বানায় দে। আচ্ছা আচ্ছা, এটা আমরা পাঠাচ্ছি, সবাই একটু সেভ করে নেন। এখনো এখনো দেইনি, আমি খুঁজে দিই ওগুলো কোথায় কোথায় আছে। 6টা ছবি একসাথে যাবে, হ্যাঁ সেভ করে রাখবেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5, 6, সেন্ট। হ্যাঁ, একটু সেভ করে নেবেন 6টা ছবি। ওকে, সবাই একটু নামান, ছবিগুলো নামান। ওকে, 50 থেকে 70টা শব্দের মধ্যে এভারেজে কয়টা ওয়ার্ড লিখলে ভালো হবে? আপনি যে কয়টা লিখেন, তবে 60+ করেন, ওটাই ভালো। মানে বিষয়টা হচ্ছে ওদের কথা এখানে 50 থেকে 70টা শব্দের মধ্যে লিখবেন। ওকে, তো আমরা কি এতটাই গরিব নাকি যে শুধু 50টা লিখবো? 50 থেকে 70টা বলছে, মাঝামাঝি তো অন্তত আমরা 60টা তো রাখার চেষ্টা করব। মানে আমরা তো অন্তত এইটুকু করব, রাইট? আচ্ছা, ঠিক আছে, আমি কফি বানাইনি মনে পরে। আচ্ছা, এখানে যেটা হইলো সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ছবি দিছি, সেই ছবিগুলো কি কি আমি তো নিয়ে গেলাম আপনাদেরকে ছবিতে। চলে আসেন ফেসবুকে আরেকবার। এই হলো ছবি, আমি প্লে করছি, হ্যাঁ। ওকে, এই দেখেন 6টা ছবি দিছি আপনাদেরকে, খেয়াল করেন। 1 নাম্বার এটা, এটা একটা ফরম্যাট। কেন ফরম্যাট দিছি? গেট ইজ। প্রথমে কিন্তু ফরম্যাট পড়াবো না, এটা আপনারা আশা করি ভালো করেই বুঝছেন। আমরা কোনো টপিকে প্রথমে ফরম্যাট পড়াই না। প্রথমে বলি সেলফ স্পিকিং, সেলফ টকিং, এখানেও হবে সেলফ রাইটিং। না পারলে আমি হেল্প করব ফরম্যাট দিয়ে। ওকে, খুশি হয়ে গেছে জনগণ? ভাই আমরা আগেই পারি না, ফরম্যাটই দেন, ওটাই ভালো। যাই হোক, এটা কি একটা সাজেশন। কয়টা আছে? 3, 3, 6, 3, 9, 9, 3, 12, 13টা আছে প্রশ্ন। এই 13টা ভালো করে করলেই হবে। অলরাইট, পরেরটা কি? ওই যে রিটেল লেকচারে শুনে শুনে এরকম ফ্রেজ লিখতেন না, আমি এখানে একটারে 3 ভাবে লিখছি। প্রথমে লিখছি, কিছুটা বড় ফ্রেজ ধরার চেষ্টা করছি, আর 2-1টা মাঝে মাঝে ছোট। এটা হলে পরীক্ষায় আপনি সর্বোচ্চ নাম্বারটা করতে পারবেন। আর যদি ওটা না পারেন, রিটেল লেকচারে ওই যে বলেছি, চেষ্টা করবেন এরকম মাঝারি টাইপের ফ্রেজ গুলো নেওয়ার। ওইটাও যদি না পারেন, তাইলে আর কি করবেন? গরিব ক্যাটাগরিতে থাকবেন, এরকম সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড নেবেন। ওকে, পরের ছবিটা কি? 2টা গ্রামার আছে এখানে। একটা গ্রামারে লিখা আছে স্টেপ নাম্বার 2, আর একটা গ্রামারে লিখা আছে স্টেপ নাম্বার 3। তার মানে আমরা বুঝতে পেরেছি আমাদের আজকের টপিক 3টা স্টেপে পড়া হবে। ওকে, এখানে 2টা স্টেপ আছে। আরেকটা স্টেপ কি? এগুলা 1 নাম্বার স্টেপ, শুনলাম, খাতায় লিখলাম। হুম। আরেকটা কি আছে এখানে? গ্রামারের লিস্ট। এটা কি? একটা ছবি, কাজে লাগবে। এই গ্রামারটা আমাদের স্টেপ নাম্বার 2 তে আছে। ওকে, আর এটা কি? এটা স্টেপ নাম্বার 3 তে আছে, আর্টিকেলের ব্যবহার। এই 2-3টা গ্রামার আমাদের এখানে কাজে লাগবে। আমরা একটু গ্রামার পড়বো আজকে, যেন আমাদের একটার রাইটিংটা ভালো হয়, অ্যাজ ওয়েল এজ আমাদের রচনার ক্লাসে আমরা যেন একটু ভালো রাইট করতে পারি। ওকে, আমরা একটু গ্রামার পড়বো আজকে। চলে গেলাম আমাদের সাজেশনে। সাজেশনে কি আছে? সাজেশনে আছে প্রশ্নের নাম্বার, এগুলো 219 নাম্বারটা পরীক্ষার মধ্যে প্রচুর পরিমাণে আসে, কারণ এটা অস্ট্রেলিয়া নিয়ে কাহিনীটা, এই জন্য বেশি বেশি আসে। পিটিতে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে। আমি এই প্রশ্নটারে 5 রকম ভাবে আপনাদেরকে করে দিছি। কেমনে দেখেন, এই ফরম্যাটের গায়ে একই প্রশ্ন আমি 5 রকম করে করছি। এই 219 5 ভাবে করছি, ফরম্যাটের সাহায্যে 5 রকম করে করছি। ওকে, ওকে। লাস্টের 2টা গরিব ক্যাটাগরি, উপরের গুলা ভালো ক্যাটাগরি, মানে সবই ভালো ক্যাটাগরি। উপরের 2টা হচ্ছে, ধরেন উপরের 3টা হচ্ছে যাদের টার্গেট একটু বেশি বড় থাকে, সে লিসেনিং এও 70-র উপরে চায়, রাইটিং এও 70-র উপরে চায়, ওই লেভেলে হলে আমাদের এই 3 ক্যাটাগরিতে লিখতে হবে। আর কেউ যদি টাইনা টুনা পাস করতে চায়, তাহলে মোটামুটি এই ক্যাটাগরিতে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড টট বসায় চলা যাবে আর কি। চলেন আমরা অডিওতে চলে যাই। 219-এর অডিওটাতে গেলে আপনি ক্লিয়ার হবেন কেমনে এগুলো তৈরি হয়েছে।
সহজ হবে আর কি আপনার জন্য। এই হলো 219 এর অডিওটা দেখাচ্ছি, হ্যাঁ? 219, 219। এটা কত স্পিড দিয়ে প্র্যাকটিস করব? ওকে, এটা আমরা স্পিড প্র্যাকটিস Will, করব it's হচ্ছে like, why is Australian housing so expensive? Essentially, it's showing of how ওকে, 219 নাম্বার বের করলাম। খাতায় লিখেন 219, লিখবেন 219, খাতায় লিখবেন 219। আশা করি লিখছেন। সো এখন আসেন এখানে এই 219 নাম্বারের মধ্যে হেডিং এ যে লেখা আছে অস্ট্রেলিয়ার হাউস প্রাইস, এগুলা কিন্তু পরীক্ষার হলে লেখা থাকবে না, এটা আপনারা জানেন। শুধু অডিওটা প্লে হবে। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে অডিও শুনতে মানা। যেহেতু বলেছি রিটেল লেকচারে যা করছেন এখানেও তাই করবেন। প্রথম কাজ কি? অডিওটা স্টপ করে অ্যান্সার বাটনে ক্লিক করে ট্রান্সক্রিপ্টে দেখবেন। সে এখানে ট্রান্সক্রিপ্টে বলছে যা সেটাই সেখানে বলবে। ট্রান্সক্রিপ্ট যেটা ওটা দেখলেই হবে। ওয়েল, ইটস লাইক হোয়াই ইজ অস্ট্রেলিয়ান হাউজিং সো এক্সপেন্সিভ? Essentially, it's showing of how well the Australian economy has been doing over the last 15 years. বলতেছে ওকে, অস্ট্রেলিয়ার বাসাবাড়ি কেন এত দামি? কারণ হচ্ছে কি, অস্ট্রেলিয়ার ইকোনমি গত 15 বছর ধরে দারুণ ভাবে ভালো করতেছে কিন্তু। তারপরে বলছে উই হ্যাড 15 years more or less of an uninterrupted economic growth during which average earning has been raised by close to 90%. এখানে অডিওতে বলতেছে অস্ট্রেলিয়ার মানুষের গত 15 বছর ধরে তাদের ইকোনমিতে বা তাদের অর্থনীতিতে কোনো ধরনের ইন্টারাপশন নাই। আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ, আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ অর্থাৎ আপনার ওখানে তাদের ইকোনমি এত ভালোভাবে বুস্ট আপ হইতেছে, এত ভালোভাবে ইকোনমির সমৃদ্ধি হইতেছে, অর্থনৈতিক সমৃদ্ধি হইতেছে, কোনোভাবেই পিছনে তাকানোর সময় নেই। আর এই জন্যই এখন আপনারা অস্ট্রেলিয়া যান। আমাদের এখানে গত, বাংলাদেশেই চিন্তা করেন, গত 15 বা 10 বছর আগেও কেউ শুনতেন না যে অস্ট্রেলিয়াতে মানুষ পড়তে যাবে, হাতে গোনা কয়েকজন। তখন কি শুনতেন? লন্ডন গেছে, লন্ডন গেছে, রাইট? আমাদের এলাকায়ও একজন লন্ডন গেছিল প্রথম, নিজাম ভাই, পুরো এলাকায় ডাক পড়ছিল। তারপরে সে ফেরত চলে আসছে 2 বছর পরে। পরে এলাকায় বলছে গলাকাটা ভিসা দিয়ে নিছে। ছোট মানুষ, গলাকাটা ভিসা বুঝতাম না তখন। কি বুঝাইছে? বলছে একজনের ভিসার ছবিতে এডিট করে আরেকজনের গলা মানে চেহারা বসায় নিয়ে গেছে আরেক বেটার নামে নাকি, মানে ভুয়া ভিসা আর কি। যাই হোক, তো উনি 2 বছর পরে চলে আসছে। আমি জানি না কেন আসছে। পরে বড় হয়ে বুঝছি যে ওনার আসলে ওই যে কে একটা ঝামেলা হয়েছে ইমিগ্রেশনে, পরে পাঠাই দিছে কিছু একটা আর কি। এনিওয়েজ, তখনও আমরা শুনিনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাবে মানুষ। ইদানিং হয়েছে। কেন? কারণ অস্ট্রেলিয়ার ইকোনমির অবস্থা এতই ভালো, যেই সেখানে যাচ্ছে বলছে আরে বন্ধু এখানে আয় বেটা, প্রচুর টাকা, কোটি কোটি হাজার হাজার টাকা, তাড়াতাড়ি আয়। ইকোনমির অবস্থা ভালো হলে ইনকাম ভালো হবে, এটা খুব স্বাভাবিক না? তখন কি হলো, এক বন্ধু গেছে, আরেক বন্ধু ফিল করছে ও আচ্ছা ওখানে আবার সেটেলমেন্টের অপরচুনিটি আছে। এই জন্য ইকোনমি ডাউন হয়ে গেলে ওই দেশের সব দিক দিয়ে খারাপ হইতে থাকে, ইকোনমিক গ্রোথ যদি খারাপ অবস্থায় যায়। তো তারা তো এই প্রশ্ন বলছে গত 15 বছর আগে এরকম হয়েছে। এই প্রশ্নটা তার আজকের নেই, এই প্রশ্ন বয়স হয়েছে 5-6 বছর আগে। তার মানে আরো 20-25 বছর আগে থেকে অস্ট্রেলিয়ান ইকোনমি ভালো হওয়া শুরু হয়েছে। তো এইগুলাই এই অডিওর মধ্যে বলা হয়েছে। তারপর এখানে বলতেছে অস্ট্রেলিয়াতে আপনি বাসা বাড়ি কিনতে গেলে প্রচুর পরিমাণে টাকা লাগে। কারণ কি, সবার হাতেই টাকা আছে। সো এখানে দেখেন একটা লাইনে বলছে, এখানে বলতেছে যে সো ইউ হ্যাভ হ্যাড এ সাবস্টেনশিয়াল ইনক্রিজ ইন দ্য পারচেজিং পাওয়ার অফ হাউজহোল্ডস। হাউজহোল্ড শব্দের অর্থ পরিবার। বলতেছে সাবস্টেনশিয়াল মানে উল্লেখযোগ্য পরিমাণে, ইনক্রিজ মানে বৃদ্ধি, ইন দা পারচেজিং পাওয়ার। পারচেজিং পাওয়ার মানে কি? ক্রয় ক্ষমতা। অর্থাৎ পরিবারগুলোর কাছে এখন প্রচুর পরিমাণে ক্রয় ক্ষমতা, মানে টাকার পরিমাণ বেশি, ক্রয় ক্ষমতা বেশি। বাট নো নেট ইনক্রিজ ইন দা সাপ্লাই অফ হাউজিং। কিন্তু সেই অনুযায়ী ওখানে বাসা বাড়ি তৈরি হইতেছে না। তার মানে এই গল্পটা হচ্ছে এমন একটা গল্প, এখানে বলবে অস্ট্রেলিয়ার ইকোনমির অবস্থা খুব ভালো, আমাদের আর্নিং বেড়ে গেছে, প্রায় 90% ইনকাম বেড়ে যাচ্ছে মানুষের। তারপর হচ্ছে এখানে সবার হাতে হাতে টাকা, সবারই ক্রয় ক্ষমতা ভালো। লাস্টে এসে বলতেছে সেই অনুযায়ী বাসা বাড়ি বাড়তেছে না, যার কারণে বাসা বাড়ির দামটা বেশি। আশা করি বুঝছেন, মানে ক্রেতা বেশি বাট বিক্রেতা কম, তাহলে জিনিসের দাম তো স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। বিষয়টা এরকম। সো এই যে এখানে গল্পটা প্রেজেন্ট করলো, সে অডিওতে পক পক করে পুরাটা গল্প বলবে। এবার আপনি মনোযোগ দিয়ে এই গল্পটা শুনেন।
সবাই একটু মনোযোগ দিয়ে গল্পটা শুনবেন। আমি গল্পটা প্লে করি, হ্যাঁ? 1 স্পিড দেই যেন আপনি শুনতে পারেন আরকি, মানে বুঝতে পারেন। আমি প্লে করি। দেখেন গল্পটাতে কি বলে। আমি রিডো বাটন দিলাম, ওকে? Well, শুনেন। it's like, why isn't Australian housing so expensive? Essentially, it's showing of, well, the Australian economy has been doing over the last 15 years. We have had 15 years, more or less, of an uninterrupted economic growth, during which average earning has been raised by close to 90%. Well, over the course of that period, standard variable mortgage rate has roughly halved. That meant the amount which a typical home buying household can afford to borrow under rules which aren't strictly applied as they used to be. Over the same period, rising immigration and falling average household size has meant the number of households looking for accommodation has risen by about 1.5 million. That's around 200,000 more than the number of dwellings has increased by. So you had a substantial increase in the purchasing power of households. No net increase in the supply of housing, and hence all the additional purchasing power has gone into pushing up the price of housing. ওকে। অস্ট্রেলিয়ার বাসাবাড়ি দাম বেড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বাসাবাড়ির দাম দিন, দিন বেড়েই চলছে। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ওই গল্পটাই বলল। আপনি গল্পটা শুনলেন। এবার আপনি যখন খাতার মধ্যে নোট নিবেন, রিটেল লেকচারের মতো বাসায় কিন্তু ওই কাজটা করবেন না। বাসায় কি করবেন? আমাদের তো ১৩ টা দিয়েছি না আমি আপনাদের? এই ১৩ টার মধ্যে কালকের জন্য ৫ টা দেন। আর বাকিগুলো তো বাসায় আপনি করবেন। অন্তত এই ১৩ টা আপনি অডিও শুনে করবেন না। ১ম এ অ্যান্সারে ক্লিক করে আপনি গল্পটা এখানে রিড করবেন। রিড করে যদি অ্যাপ ইউনির হেল্প নেন, তাহলে অ্যাপ ইউনি যেগুলা লাল, লাল করে দিছে এগুলা নিলেও চলবে। নিলেন, রিটেল লেকচারের মতো খাতার মধ্যে ১ম এ লিখলেন। তারপরে খাতাটা হাতে নিয়ে অডিওটা শুনবেন। প্লে করলেন অডিওটা। ওকে? এবার অডিওটা চলছে, খাতাটা আপনার হাতে। ওকে। এবার অডিওতে যা বলছে আপনি শুনছেন, ফ্রেজ গুলা মিলাচ্ছেন। রিটেল লেকচারে এগুলা কথা অনেকবার হয়েছে। জাস্ট নিজের ব্রেনের সাথে বড় ফ্রেজ গুলাকে পরিচয় করানোর জন্য খাতা দেখে তাকায় থাকবেন, পাশাপাশি অডিওটা শুনবেন। পুরাটা শুনলেন। আপনি আরো ১ বার ২ বার অডিওটা শুনেন। যে যত বেশি লিসেন করবে সে তত ভালো করবে। আমি অনেকবার বলেছি, লিসেনিং করলে স্পিকিং ভালো হয়। এটা আপনাদের মানতেই হবে। কিভাবে? দাঁড়ান একটু। আল্লাহ! দাঁড়ান একটু মিউট করি, হ্যাঁ? ওকে, এগেইন আসলাম। আচ্ছা, কথা কি কেটে, কেটে কি সবার কাছে যাচ্ছে নাকি ১-২ জনের কাছে? আপনাদের কাছে ক্লিয়ার আছে? রাফিদা বোধহয় শুনতে পায়নি। ওকে, রাফিদা একটু নড়াচড়া করো। ছোটবেলায় আমরা যেরকম উঠানে চিপায় যাইতাম নেটওয়ার্ক পাওয়ার জন্য। সো রাফিদা উঠানে যাও, যেয়ে হাতে মোবাইল আলগায় রাখো, নেটওয়ার্ক খোঁজো। রিফ্রেশ দিলেই হবে। আচ্ছা, সবার যেহেতু ক্লিয়ার আছে, ২-১ জনের নেট প্রবলেম হচ্ছে বোধহয়, একটু দেখে নেন। আচ্ছা, এবার আসেন, এখানে আমরা যেটা করলাম, একটা অডিও শুনলাম। বাসায় কিন্তু আমরা এখানে অডিও শুনবো না। ১ম এ আমরা ফ্রেজ নোট করব। অ্যাপ ইউনির হেল্প নিবো। অ্যাপ ইউনি যেগুলো লাল করছে এগুলো নিলেই হবে। আর কেউ যদি মনে করেন অ্যাপ ইউনি লাল করছে তো কি হইছে? আমার কাছে নিজের কাছে কালোগুলোর ভিতরেও তো ভালো, ভালো ফ্রেজ দেখতে পাচ্ছি। সেগুলো আমি নিবো না কেন? যেমন এইখানে ওই যে ইনকাম বেড়ে গেছে 90% এর কাছাকাছি। এটা তারা লাল করে নাই। তো এটা একটা ভালো ফ্রেজ না? সো আপনার কাছে যদি মনে হয়, আমি সবসময় বলি নিজের ওন ব্রিলিয়ান্স কে প্রাধান্য দিবেন। এরপরে না পারলে এগুলা প্র্যাকটিস পোর্টালের হেল্প নেবেন। তারপরে খাতায় লিখছেন, ৭-৮ টা ফ্রেজ লিখলেই হবে মোটামুটি। এবার আপনি অডিওটা ২-৩ বার শুনবেন। এবার চলেন আমরা কি ফ্রেজ লিখলাম সেটা দেখাই। এই হলো আমার ফ্রেজ লিখা। এই দেখেন আমি এখানে ফ্রেজ লিখছি। এগুলা আমি আমার ছোট বড় হইছে। কারণ আমি আপনাকে রিয়াল টাইম জিনিসটা দেখাচ্ছি। এটা পরীক্ষার হলের জন্য, তাই আমি অডিও শুনে করা। আপনি কিন্তু অডিও শুনে করবেন না। কারণ আমি আপনাকে রিয়াল টাইম ব্যাপারটা কি ঘটবে সেটা দেখাইতে হবে তো, তাই না? কিন্তু আপনি এটা শুরুতেই করবেন না। আমি অডিও শুনে করার কারণে কি হয়েছে সেটা বোঝানোর জন্য করা। ১ম ৩ টা ফ্রেজ ভালোই ধরতে পারছিলাম। পরে গিয়ে আর বড় ফ্রেজ ধরা যাচ্ছে না। কারণ সেও বলে চলে যাচ্ছে, লিখেও কুলানো যাইতেছে না। পরীক্ষার হলেও আপনার এটা হবে। ডো নট ওয়ারি।
এক-দুইটা বড় ফ্রেজ নিলেই হবে। আর যদি কেউ পারে সবকটাই বড় ফ্রেজ তাহলে তো সে সর্বে সর্বা, অলরাইট, সে তো বেশ ভালো। কিন্তু এটার মানে এই না যে আপনি যদি এখানে এরকম 3টা বড় ফ্রেজ নেন আর বাকিগুলো একটু মাঝারি সাইজের নিলেন তাতে যে আপনি খুব খারাপ করবেন, ব্যাপারটা এরকম না। দেখেন আমি এখানে শুনে শুনে লিখছিলাম অস্ট্রেলিয়ান হাউজিং এক্সপেন্সিভ, কিন্তু ওই লোকটা কিন্তু বলছিল হোয়াই অস্ট্রেলিয়ান হাউজিং ইজ সো এক্সপেন্সিভ, কেন অস্ট্রেলিয়ার বাসা বাড়ি এত দাম। সো আপনি যে এখানে হোয়াই দিয়ে লিখতেই হবে, ব্যাপারটা এরকম না। আপনি পরে টাইপিং করার সময় নিজের মতো চেঞ্জ করে নিন, প্যারাফ্রেজ করে নিন, সমস্যা তো নেই। তারপরে দেখেন এখানে আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ আমি লিখছি। এখন অডিওতে তো আমি বুঝছি এই আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ হচ্ছে গত 15 বছরের জন্য। যখন আমি টাইপিং এ যাব তখন আমি 15 বছরের কথা লিখে দিব। সো খাতায় আমি লিখতেই হবে, ব্যাপারটা এরকম না। সে আমি যখন সেলফ রাইটিং এ যাব তখন সেখানে লিখে বসবো যে অস্ট্রেলিয়া ইজ এনজয়িং অ্যান আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ ফর দ্য লাস্ট 15 ইয়ার্স। তো এখানে তো আর ফর দ্য লাস্ট 15 ইয়ার্স লেখা নাই, কিন্তু অডিওটা শুনে তো আমি বুঝছি যে এখানে গত 15 বছর ধরে তাদের ইকোনমির অবস্থা ভালো, সেটা তারা বলছে। তো আমি এটা টাইপিং এর সময় প্যারাফ্রেজ করে দিব। অলরাইট, কেউ পারলে করবেন, না পারলে সমস্যা নেই। এইভাবে প্রথমে ফ্রেজ গুলা নোট করবেন, চেষ্টা থাকবে এরকম একটু বড় ফ্রেজ ধরার। আর যদি না পারি, পরীক্ষার হলে এমন হতে পারে ফ্রেজগুলোর সাইজ 2 ওয়ার্ডে নেমে আসতে পারে। অস্ট্রেলিয়ান হাউজিং, অস্ট্রেলিয়ান ইকোনমি, ইকোনমিক গ্রোথ, মর্গেজ রেট, অ্যাটিপিক্যাল হাউস, রাইজিং ইমিগ্রেশন, পারচেজিং পাওয়ার, সাপ্লাই অফ হাউজিং। ছোট ছোট ফ্রেজগুলা যেগুলো 2-3 শব্দের মধ্যে হয়, অন্তত আপনি এগুলা ধরেন তাহলেও আপনি একটা ভালো নাম্বার করবেন। কারো যদি এমন হয় 60 থেকে 65 ওভারঅল পাইলেই হবে, 65 ওভারঅল অনেক ভালো স্কোর, অনেক বড় স্কোর। বা 60 আপনি পেতে চান তাহলেই হবে। আপনি এরকম মাঝারি সাইজ বা 2 ওয়ার্ডের 3 ওয়ার্ডের নাউন ফ্রেজ গুলো দিয়েও কভার দিতে পারবেন। কিন্তু মন্দ কি যদি কেউ লিসেনিং এ 90 পায়, ক্ষতি করি? ব্যাপারটা এরকম না, ক্ষতি তো না। চেষ্টা করলেন আর কি, বাসায় একটু বড় ফ্রেজ ধরে ধরে বাসায় অডিও করার চেষ্টা করবেন। আর যদি দেখেন না বড় ফ্রেজ আমি টাইপিং করতে গেলে প্যাচ লাগাই ফেলি, গ্রামাটিক্যালি গুছাইতে পারতেছি না, আমার জন্য খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তখন তো আপনাকে আমি ফরম্যাটই শিখাই দিব। তো এবার আসেন ফ্রেজ ধরা শেষ। এবার যদি কেউ মনে করেন যে আমি এটা নিজের মতো গুছাই লিখতে পারবো, তাহলে আপনার কোনো ফরম্যাট শেখার দরকার নেই। আর সেটাই আমি সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করি। আমি যদি এরকম কাউকে দেখি মক টেস্টের ক্লাসে যে সে এখানে নিজে থেকে কিছু লিখছে, আমি সেটা বেশি অ্যাপ্রিসিয়েট করব। আর নিজে থেকে লিখলে ব্যাপারটা কি করবে চলেন, এই বক্সে আসেন। পরীক্ষার হলে এরকম একটা বক্স আসবে। এখন এই নিজে থেকে এখানে কি লিখবেন? এই যে লোকটা এতগুলা কথা বলছে না, এটার একটা সামারি লিখবেন। কারণ এই প্রশ্নটার নামই সামারাইজ স্পোকেন টেক্সট। কি সামারি লিখবেন? সব তো আর লিখতে পারবেন না 50 থেকে 70 শব্দে। এবার আপনি জাস্ট ধরেন কোনো একটা কিছু দিয়ে শুরু করলেন। বাংলায় যদি বলতেন তাহলে কি বলতেন? শোনেন ভাই, আজকে এই লোকটা যা বলছে, এখানে লোকটা বলে গেছে অস্ট্রেলিয়ার বাসা বাড়ি নাকি অনেক দাম। এই যে শোনেন ভাই, এখানে লোকটা বলে গেছে, এটা তো আর বাংলায় লিখে যাবে না, এটা তো ইংলিশে লিখতে হবে। তো এখানে কোনো না কোনো একটা কিছুতে শুরু করতে হবে না? তো সেই সুবাদে কেউ হয়তো এইভাবে শুরু করবে, দ্য লেকচার, LEC, এটা যেহেতু লেকচার, অডিও লেকচার, দ্য লেকচার ইজ মেইনলি অ্যাবাউট ABOUT অস্ট্রেলিয়ান হাউস প্রাইসেস। অথবা কেউ লিখবে দ্য লেকচার ইজ মেইনলি অ্যাবাউট হোয়াই, AUSTRALIA, হোয়াই অস্ট্রেলিয়ান, আচ্ছা কি জানি ছিল, হাউজিং প্রাইস ইন অস্ট্রেলিয়া, ওই যে খাতায় জানি ছিল হোয়াই অস্ট্রেলিয়ান হাউজিং সো এক্সপেন্সিভ, হোয়াই অস্ট্রেলিয়ান হাউজিং HOUSING ইজ সো এক্সপেন্সিভ। এই দেখেন ফুল স্টপ, নিচে হয়ে গেছে 11 শব্দ। সেলফ রাইটিং করলে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাত্র আপনার 40টা শব্দ দিলেই 50টা হয়ে যাবে। 70-এর উপরে কিন্তু যেতে পারবেন না, এগুলা লিখা আছে উপরে, ওই যে 50 থেকে 70 শব্দ, 10 মিনিট সময় পাবেন, এখানে ফুল স্টপ দিতে পারবেন, সমস্যা নেই। এবার কেউ যদি বলে না আমি সেলফ রাইটিং করতে গিয়ে আমি শুরুটা এইভাবে করতে চাই না, আমি এখানে দ্য লেকচার ইজ মেইনলি অ্যাবাউট লিখবো না, আমি আরেকটু অন্যভাবে লিখবো। কি লিখবো? আমি এরকম লিখবো যে দিস লেকচার, অথবা লেকচারই আমি লিখবো না, আমি লিখবো দিস অডিও। ওকে, সো অডিও, AUDIO, দিস অডিও ফোকাসেস, অথবা ধরেন ডেমনস্ট্রেটস
অথবা এক্সপ্রেসেস। কেউ এখানে বলবে আপনার হচ্ছে গিয়ে শোজ ইনফরমেশন অ্যাবাউট, অথবা কেউ বলবে দিস অডিও ডেমনস্ট্রেটস, DMONSTRATS ডেমনস্ট্রেটস ইনফরমেশন ইন FOR, অথবা এরকম বলবে দিস অডিও ডেমনস্ট্রেটস দ্য কি আইডিয়া অফ, কি আইডিয়াস অফ, তখন আবার হোয়াই লেখা যাবে না, কি আইডিয়াস অফ অস্ট্রেলিয়ান হাউজিং, কমা দিয়ে আবার আপনি এখানে কানেক্টর দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, কমা দিলাম, হুইচ ইজ সো এক্সপেন্সিভ, এবার দিব ফুল স্টপ। এই একই জিনিস আমি কিন্তু ভিন্নভাবে ঘুরাই লিখছি। সো এখানে দেখেন একটু আগে লিখছিলাম দা লেকচার ইজ মেইনলি অ্যাবাউট, এখানে আবার আনছি যে দা অডিও ডেমনস্ট্রেটস, এখানে ভার্বের সাথে এস বাই ইএস দিতে হবে যেহেতু দা অডিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দা অডিও ডেমনস্ট্রেটস দা কি আইডিয়াস অফ অস্ট্রেলিয়ান হাউজিং, অস্ট্রেলিয়ান হাউজিং এর মূল মূল বিষয়গুলো নিয়ে এই অডিওটা সেধেছে। হুইচ ইজ, যেটা কিনা খুব দামি, অর্থাৎ অস্ট্রেলিয়ার বাসাবাড়ির যে দামি, এই অস্ট্রেলিয়ার হাউজিং যেটা কিনা, হুইচ ইজ মানে যেটা কিনা, তাহলে হুইচ দিয়ে যখন আপনারা কোনো কিছু কানেক্ট করেন তার আগের শব্দে কমা দিতে হয়। খাতায় লিখতে পারেন, রাইটিং এর ক্ষেত্রে WH কোশ্চেনের পূর্বের শব্দে কমা দিতে হয়, দিলেন হুইচ ইজ সো এক্সপেন্সিভ। কিন্তু আপনার অডিওতে তো বলছিল অন্যভাবে, হোয়াই অস্ট্রেলিয়ান হাউজিং ইজ সো এক্সপেন্সিভ, বা ওখানে সো বলেই নাই, আপনি খাতায় লিখছিলেন অন্যভাবে, বাট এখানে এসে আপনি সুন্দর মতো গুছায় আবার একটু অন্যভাবে লিখলেন, একটু অ্যাডভান্স সেন্টেন্সে লিখলেন, এখানে আবার আপনি কানেক্টর দিয়ে কানেক্ট করলেন, নো প্রবলেম। সেলফ রাইটিং এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তারপরের লাইনে আপনি অডিওতে শুনছিলেন তারা বলছে, খাতায়ও লিখে আসছেন, গত 15 বছর ধরে অস্ট্রেলিয়ার ইকোনমিতে কোনো ধরনের ঝামেলা নাই, আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথের কথা তারা বলছে। সো আপনি এই ফুল স্টপ দিয়ে একটা স্পেস দিয়ে, ফুল স্টপের পরে একটা স্পেস দিয়ে শব্দ শুরু করতে হয়, ওকে। কমা আর ফুল স্টপ শব্দের সাথে টাচ করে দিতে হয়, যেমন কমা দিলেও স্পেস দেওয়া যায় না, ফুল স্টপের আগেও স্পেস হয় না, কমার আগেও স্পেস হয় না, এগুলোর পরে স্পেস দিয়ে শুরু করতে হয়। তারপরে কিন্তু অডিওতে বলছে গত 15 বছর ধরে অস্ট্রেলিয়াতে ইকোনমির অবস্থা খুব ভালো। সো আপনি এই লাইনটা এইভাবে লিখতে পারেন, হ্যাঁ এরকম লিখতে পারেন, ইন অস্ট্রেলিয়ান ইকোনমি, এ কিন্তু বড় হাতে লিখতে হবে, TRALINAN, ইন অস্ট্রেলিয়ান ECONOMY, ইন অস্ট্রেলিয়ান ইকোনমি, কমা THERE, there is an UN uninterrupted, বানান জানি কেমনে, UN INTERRUPTED, there is an uninterrupted economic growth, ECONOMICGROWTH, গত 15 বছরের ধরে, ফর দা লাস্ট 15 years, 27টা শব্দ হয়ে গেছে। সেলফ রাইটিং লিখলে আপনি 5 মিনিটেই করে ফেলতে পারবেন 70 শব্দের কাছাকাছি, দেখেন 27টা হয়ে গেছে। এনে কি লিখছি, ইন অস্ট্রেলিয়ান ইকোনমি দেয়ার ইজ এন আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ, আচ্ছা ওটা বাদ দিই, ইকোনমি শব্দ বাদ দিই, ওখানে তো অলরেডি লিখছি ইকোনমিক গ্রোথ। ইন অস্ট্রেলিয়া, এবার অস্ট্রেলিয়ান লেখা যাবে না, ইন অস্ট্রেলিয়া কি হয়েছে, দেয়ার ইজ এন আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ ফর দ্য লাস্ট 15 years, অস্ট্রেলিয়াতে গত 15 বছর ধরে একটা আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ চলতেছে। কেউ যদি বলে আমি এইভাবে লিখবো না, আমি অন্যভাবে গুছিয়ে লিখবো, তো লিখেন, সেলফ রাইটিং এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই, খালি একটাই শর্ত, গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হয়। যেমন আপনাকে এখানে জানতে হবে এই যে হুইচ দিয়ে কানেক্ট করলে আগে কমা দিতে হবে, আপনি এখানে চাইলে হচ্ছে এক্সপেন্সিভ এর আগে আপনি সো দিয়ে এটা আগাইতে পারবেন, সো বাদ দিয়েও আগাইতে পারবেন, সো অ্যাডভার্বিয়াল কোনো ফ্রেজ দেওয়া বা অ্যাডভার্ব দিয়ে আপনি আগাইতে পারেন, অ্যাডভার্ব বাদও দিতে পারেন। আপনার এখানে জানতে হবে এখানে অডিও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডেমনস্ট্রেট ভার্বের সাথে এস বা ইয়েস হবে। সো টুকটাক গ্রামাটিক্যালি একটু জানাশোনা থাকলে আপনি সেলফ রাইট। কেউ যদি এখানে বলে যে আমি এইভাবে না লিখে ইন অস্ট্রেলিয়ার পিছনে নিয়ে যাব, তো নিতে পারি না, হ্যাঁ পারি, তাহলে দেয়ারের আমি আগে দিতে পারি, ফুল স্টপ দিয়ে দিলাম, দেয়ার ইজ অ্যান আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ ফর দ্য লাস্ট 15 years, কোথায়, ইন অস্ট্রেলিয়া, USTRALI, এবার আবার কমা দেওয়ার দরকার নেই, সিম্পলি ইন অস্ট্রেলিয়া লিখলেই হবে। লাস্ট 15 years, 15 বছর ধরে কোথায়, ইন অস্ট্রেলিয়াতে। এখন এই যে অস্ট্রেলিয়ার আগে যে এখানে একটা প্রেপোজিশনাল আসবে, ইউজ আসবে, সেটা আপনাকে জানতে হবে। সো টুকটাক গ্রামাটিক্যালি ভালো হওয়া জরুরি যদি কেউ সেলফ রাইটিং করতে চান। তারপরে তারা বলছে যে মানুষের ইনকাম নাকি 90% বেড়ে গেছে,
সো এত কিছু লিখে আপনি কুলাইতেই পারবেন না, 70 শব্দ ক্রস করে যাবে। তারপরে তারা বলছে মানুষের হাতে হাতে টাকা আসছে, ক্রয় ক্ষমতা সবার হাতে হাতে বেশি, কিন্তু সেই অনুযায়ী বাসা বাড়ি পাওয়া যাইতেছে না। তো আপনি লিখতে পারেন যে অলসো, একটা তো দেয়ার ইজ দিয়ে লিখছেন, আরেকটা অলসো দিয়ে লিখেন, অথবা এডিশনালি লিখেন, ADDIADTIONALY, এডিশনালি কমা, সেন্টেন্স কানেক্টর দিলে কমা দিতে হয়। সো এডিশনালি কি লিখবেন? এডিশনালি লিখতে পারেন এডিশনালি a substantial, ASUBSTANTIL, substantial increase, INCREASE, increase in the purchasing power of households, in the PURCHASING, purchasing, POW এর power of HUSCHOLDS, households মানে পরিবার, সাবস্টেন্সিয়াল ইনক্রিজ মানে প্রচুর, মানে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সাবস্টেন্সিয়াল উল্লেখযোগ্য। সো এডিশনালি কি হলো? এ সাবস্টেন্সিয়াল ইনক্রিজ ইন দ্য পারচেজিং পাওয়ার অফ হাউজহোল্ডস, কিন্তু সেখানে সেই অনুযায়ী বাসা বাড়ি পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আপনি ফুল স্টপ দিয়ে লিখতে পারেন, অথবা আপনি কমা দিয়ে বাট দিয়ে লিখতে পারেন, অথবা ফুল স্টপ দিয়ে আপনি লিখতে পারেন দেয়ারফোর দিয়ে লিখতে পারেন, THERE দেয়ারফোর, কমা, অথবা আপনি হাউএভার দিয়ে লিখতে পারেন, অথবা আপনি বাট দিয়ে লিখতে পারেন, হাউএভার এর জায়গায় বাট যায়, সো লিখলেন হাউএভার নো নেট ইনক্রিজ ইন দ্য সাপ্লাই অফ হাউজিং, অর্থাৎ বাসা বাড়ির সাপ্লাই কিন্তু ওই রকম নাই। টাকা থাকলেই কি হবে? কেউ যদি বলে না আমি এটা এইভাবে লিখবো না, এই দুটো বাক্যকে আমি অন্যভাবে গুছাই লিখতে চাই, সে হয়তো আরেকভাবে ঘুরায় ফেলবে। সে ঘুরায় লিখতে পারে এই টাইপের যে অ্যাকর্ডিং টু দ্য পারচেজিং পাওয়ার অফ হাউজহোল্ডস, অ্যাকর্ডিং দিয়ে শুরু করতে পারেন, যে মানুষের ক্রয় ক্ষমতা অনুসারে বাসা বাড়ির পরিমাণ কিন্তু কম। সো অ্যাকর্ডিং টু দ্য পারচেজিং পাওয়ার অফ হাউজহোল্ডস, দ্য অ্যামাউন্ট অফ, অথবা এরকম, হ্যাঁ, দ্য অ্যামাউন্ট অথবা দ্য সাপ্লাই অফ হাউজিং ইজ মোর অর লেস, সেখানে লেস বলেছে, আপনি লেস দেন। পারচেজিং পাওয়ার অনুযায়ী সাপ্লাই অফ হাউজিং কিন্তু কম। ওইভাবে লিখলে যে কথা, এইভাবে লিখলে একই কথা। সেলফ রাইটিং এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই, খালি একটাই কথা, গ্রামাটিক্যালি সঠিক হইতে হবে। আর আপনার এখানে উত্তর ঠিক থাকলেই হবে, থেমেটিক্যালি আপনি পারফেক্ট থাকলেই হবে। সো আমি সবসময় বলবো, খুব অ্যাপ্রিসিয়েট করব কেউ যদি সেলফ রাইটিং করেন, 50 থেকে 70টা শব্দ লিখতে হবে, যে কোনো একটা কিছু দিয়ে শুরু করে দেন, এভাবেও শুরু করতে পারবেন। এখানে অডিও ডেমনস্ট্রেটস বাদ দিয়ে আপনি ওভাবেই শুরু করেন না। দ্য লেকচার টক্স অ্যাবাউট, সহজ জিনিস দিয়ে শুরু করেন। ধরেন আপনি এখানে বললেন দ্য লেকচার টক্স অ্যাবাউট, দ্য LECTUR লেকচার TALKS টক্স অ্যাবাউট, ওকে। অথবা দ্য লেকচার টক্স অ্যাবাউট অস্ট্রেলিয়ান হাউসিং হুইচ ইজ সো এক্সপেন্সিভ। অথবা কেউ বলবে এইভাবে লিখবো না, আমি লিখবো দ্য লেকচার টক্স অ্যাবাউট এক্সপেন্সিভ অস্ট্রেলিয়ান হাউসিং, তখন হুইচ ইজ লাগবে না। যদি আপনি অ্যাডজেক্টিভকে আগে নিয়ে যান, নাউন ফ্রেজ বানায় ফেললেন অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ অস্ট্রেলিয়ান হাউজিং, তাহলে তো আর আপনার এখানে আর হুইচ ইজ লাগছে না। সো সেলফ রাইটিং এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনি যেভাবে মন চায় লিখেন, ফুল স্টপ দিয়ে দিয়ে আগান, শুধু খেয়াল রাখেন গ্রামাটিক্যালি মিস্টেকটা যেন পরিমাণ একটু কম হয়। 1-2টা প্রেপোজিশনে মিস্টেক, 2-একটা কমা মিস্টেক, এগুলা কোনো ব্যাপার না, কিন্তু মিস্টেকের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে একটা ব্যাপার। ওকে, সো অ্যাপি ইউনি এটাতে নাম্বার দেবে বোধহয় 12তে। আপনি যদি দেখেন সেলফ রেটিং করে 12-র মধ্যে আপনি 8-9 পান, এনাফ। তাহলে খাতায় লিখে রাখবেন, 12-র মধ্যে যদি 8 পাওয়া যায় সেলফ রেটিং করে, তাহলে কোনো ফরম্যাট ফলো করার দরকার নেই। তার মানে কিছু ভুল আপনি করেন, সমস্যা নেই। আর যদি দেখেন সেলফ রেটিং করতে গিয়ে এমন জগা খিচুড়ি পাকাইছি, আমি পাংচুয়েশন মার্ক বুঝতে পারছি না, আমি ডিটারমিনারের ব্যবহার বুঝতে পারি না, যে এখানে সাবস্টেন্সিয়াল এর আগে একটা দিতে হবে, আমার মাথায় এগুলো আসতেছে না, তাহলে ভুলের পরিমাণ বেশি হলো। সেই ক্ষেত্রে দেখা গেল নাম্বার আসতেছে 2 বা 3 12-র মধ্যে, তাহলে আমি বলবো আপনি আর এভাবে লেখার দরকার নেই, আপনি আমাদের ফরম্যাটে চলে আসেন। তবে কেউ যদি এখানে শিওর শর্ট হিসাবে ভালো নাম্বার করতে চান, একটা প্রশ্নে 30 নাম্বার, হিউজ নাম্বার, সো আপনাকে মাস্ট ট্রাই করা উচিত সেলফ রাইটিং, কোনো ধরনের ফরম্যাট ফলো করার দরকার নেই। অথবা কোনো কিছুই না, খালি গল্পটা খালি ফুল স্টপ দিয়ে দিয়ে সাজায় দিবেন। যেমন আমি একবার একজন, আহ, এটা একটা আলহামদুলিল্লাহ ব্যাপার যে আমি একজন ব্যারিস্টার ভাইকে গাইড করার সুযোগ পেয়েছিলাম। উনি ঢাকা ইউনিভার্সিটির আইবির স্টুডেন্ট, ওনার দরকার ছিল তখন ইচ ব্যান্ডে 79, মানে সেটা 7ই আগস্টের আগের গল্প, অর্থাৎ উনি 79 ওনার প্রতি ব্যান্ডে লাগবে। তো
ওনারে কিন্তু আমি ফরম্যাট যে আমার কাছে আছে আমি ওটাই জানাইনি, কারণ উনি বলছে ভাই আমার 79 লাগবেই। তো আমি বলছি যে, উনি আমি জিজ্ঞেস করছিল যে ভাই এই চ্যাপ্টারে কি কোনো ফরম্যাট দেওয়া যায় নাকি, দেখছি অনেকে ফরম্যাট দেয়। তা আমি বলছি ওটা দিবে যাদের রেজাল্ট ছোট দরকার, 60, 65। আপনার দরকার লিসেনিং ও 79, রাইটিং ও 79, আমি ওনারে ফরম্যাট দেখাই নাই। সো ওনাকে আমি কেমনে দেখাইছি, এই ক্লাসেও তো বেশ কয়েকজন আছেন না যারা লিসেনিং এ বড় স্কোর করবেন, রাইটিং এ বড় স্কোর করবেন, একটু দেখেন। না পারলে আমার তো সেলফ ফরম্যাট আছে, বা সেলফ পাশাপাশি ফরম্যাট থেকে অল্প অল্প নিলেন, এটা এটা খুব ভালো হয়, দুটোর মিক্সিংটা খুব ভালো হয়, ভুলের পরিমাণ কমে। তো আমি ধরেন আপনাদেরকে ওই ভাইয়ের এখান থেকে পাঠাই। তো দুঃখের বিষয় ঘটছে, ওই ভাইকে আমি বুঝছেন খুবই মানে একটা ভয়ানক ঘটনা ঘটছে। আমি মার্চ মাসের 17 তারিখ থেকে আজ অব্দি ওনারে হারাই ফেলছি, ওনারে অনেক মেসেজ দিছি, কোনো কল টলও যাইতেছে না, ওনার হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ সিন হয় না। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আজকে 9 মাস ধরে। এই যে আজকেও দিলাম একটা হ্যালো ভাই, অনেক মেসেজ দিছি, ভয়েস দিছি, আল্লাহ জানে মারাই গেল নাকি না কি হলো, বা ওনার ফোন কি লক করায় কেউ খুলতে পারলো না, কিছু জানি না। মাঝে মাঝে দোয়াও করি আমি এই ব্যারিস্টার ভাইয়ের জন্য। এনিওয়েজ ওখান থেকে আমি কিছু জিনিস আপনাদের পাঠাই, এগুলাও সেভ করে রাখবেন, ওকে? কেন সেভ করবেন? সেলফ রাইটিং। ওকে, দিলাম একটা, 54 ব্যাচে দিলাম একটা, আরেকটা দিই। আমি এটা একটু জাস্ট ওনার আইডিতে আমি এগুলা পাঠাইছিলাম ওনাকে শেখানোর জন্য, ওখান থেকে আমি সরাসরি দিয়ে দিলাম আপনাদের আইডিতে। আমি দুইটা গ্রুপ একটু ছড়াই আসি, তারপরে আবার দেখাচ্ছি কি দিলাম, মানে কেন দিলাম। ওকে, ওকে, সব গ্রুপে পৌঁছে গেল। এবার আসেন এটা কি দিলাম কেন দিলাম সেটা একটু দেখাই। বড় নাম্বারের জন্য, যাদের লিসেনিং রাইটিং এ বড় স্কোর দরকার, তাদের একটু এইভাবে চেষ্টা করতে হবে। আগেই বলছি, যদি করতে পারেন অসাম হবে। হুম? যদি করতে পারেন যথেষ্ট ভালো হবে। আচ্ছা, এই যে দেখেন, আমি এখানে একটা দিলাম, দেখা যাচ্ছে আশা করি। এটা একটা মক টেস্ট থেকে স্ক্রিনশট নেওয়া। কার মক টেস্ট থেকে? আমি বলেছিলাম যে বড় নাম্বার করতে গেলে এরকম করা লাগে। এটা হলো আমাদের আশফাক ভাইয়ের মক টেস্ট থেকে নেওয়া, যিনি আমার একজন স্টুডেন্ট ছিলেন, এখন উনি আমেরিকাতে পিএইচডি করে। সকল ব্যান্ডে যিনি 90 পেয়েছিল, ওনার একটা পরীক্ষার আগে মক টেস্ট যখন দেখে দেই, সেখান থেকে নেওয়া, উনি এটা করতে পারছিল। তো আমি চেষ্টা করি আপনাদের মক টেস্ট এরকম যদি দেখি, আমি খুব বুঝতে পারি যে না উনি দারুণ একটা ব্যাপার ঘটাবে, চেষ্টা করলেন আর কি। তখন অ্যাপিউনির মার্কিং গুলো 10 নাম্বারে ছিল। দেখা যাচ্ছে তো না? অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যোগাযোগ নেই, একটু বলেন তো সব ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, ওকে টোকে নাকি? দুই একটা ওকে টোকে লিখেন। ওকে, ঠিক আছে, যোগাযোগ হইলো তাহলে আপনাদের সাথে। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখেন উনি কি, উনি এটা করতে পারছে মাত্র, যা বললাম না, কোনো ফরম্যাটের ধারধারি নেই, সেলফ রাইটিং, খালি গল্পটা যা শুনবেন গুছাই লিখে দিবেন। এখানে গল্পটা ছিল, আপনারাও চাইলে এই গল্পটা পাবেন অ্যাপিউনিতে, 719 নম্বরে, স্ট্রঙ্গার কমিউনিটিজ। সো এখানে দেখেন ট্রান্সক্রিপ্টে ছিল, থ্যাঙ্কস ফর জয়নিং মি টুডে। এখানে অডিওতে একটা লোক এসে বলবে এরকম, থ্যাঙ্কস ফর জয়নিং মি টুডে, আইড লাইক টু ফোকাস অন দ্য পারফর্ম ইম্প্যাক্ট অফ এমপ্যাথি, ওর মতো বলবে আর কি। গল্পটা বুঝেন, প্রোফাউন্ড ইম্প্যাক্ট অফ এমপ্যাথি কিসের জন্য? অন স্ট্রেংথেনিং কমিউনিটিজ এন্ড ফোস্টারিং এ মোর কম্পেশনেট সোসাইটি। উনি কি লিখছেন? ওই যে আমি আপনাদেরও একটু আগে বললাম, আপনি যে কোনো একটা কিছু দিয়ে শুরু করেন, উনি এটা দিয়ে শুরু করছে, দ্য লেকচার টক্স অ্যাবাউট, জাস্ট এইটুকু দিয়ে স্টার্ট করা, দ্য প্রোফাউন্ড ইম্প্যাক্ট অফ এমপ্যাথি অন এ কমিউনিটি। উনি কিন্তু স্ট্রঙ্গার বা ওগুলা ধরতে পারেনি, আপনার সব ধরার দরকার নেই, 70 শব্দে আপনি এতগুলা তো লিখতে পারবেন না। পরের লাইনে লিখছে এমপ্যাথি মিনস দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আদার্স, আর অডিওতে বলছিল কি, এমপ্যাথি দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এন্ড শেয়ার দ্য ফিলিংস অফ আদার্স। ওই শেয়ার দ্য ফিলিংস কিন্তু উনি মিস করছে, আপনিও করবেন। বাট উনি যখন এগুলা কালেক্ট করছে খাতায়, তখন কিন্তু এত সুন্দর করে গুছাই করতে পারেনি, লিখার সময় গুছাইছে। সো ইট অ্যানাবলস, প্রথমে যখন অ্যানাবল লিখছে, পরে কিন্তু উনি অ্যাজ দিছে। এখানে একটু গ্রামাটিক্যাল নলেজ আসবে, ইটের সাথে বারবার অ্যাজ বা ইএস বসবে। সো এই জায়গাগুলো একটু কিন্তু আসবে। তারপরে এমপ্যাথি মিনস, এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব হিসেবে আগায়, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আগায়।
সো এমপ্যাথি গুনতে পারবো না, সেটাও একটা গ্রামারের আলোচনা। সো এই ক্ষেত্রে মিন দিলে হবে না, মিনস দিতে হবে। ওকে, সো টুকটাক কিছু নলেজ কিন্তু দরকার। কোনো ধরনের টেমপ্লেটের ছোঁয়াছুঁই নেই। ইট এনাবলস আস কানেক্ট উইথ আদার্স। ইট ইজ এ ক্যাটালিস্ট ফর পজিটিভ সোশ্যাল চেঞ্জ। মানে এমপ্যাথি হচ্ছে পজিটিভ সোশ্যাল চেঞ্জ নিয়ে আসতে পারে, এটা দারুণ ব্যাপার। দেখেন এখানে কি লিখেছিল, এখানে লিখেছিল মোরওভার এমপ্যাথি ইজ এ ক্যাটালিস্ট ফর পজিটিভ সোশ্যাল চেঞ্জ। এরকম মাঝখানে মাঝখানে দুই একটা বাক্য যদি আপনি লিখতে পারেন, তো সেটা একদিনে পারবেন না। আগে অডিও না দেখে আপনি আমার সাজেশনটা শেষ করা লাগবে, তারপরে আপনি 2-3 বার শুনে শুনে টাইপিং করে করে ঠিক করা লাগবে। এরপরে গিয়ে একটা নতুন করতে গেলে দেখবেন পারবেন। হয়তো আমি আশা করছি আপনি এখানে 10-এ 10 না পান, দু একটা ভুল আপনি করেন। হয়তো আপনি এখানে অ্যানাবেলস এর একটা এস বাদ দিয়ে দিতে পারেন, আপনি হয়তো এখানে এমপ্যাথি ইজ বাদ দিয়ে দিতে পারেন, এ পাওয়ারফুল ফোর্স বলে ফেলতে পারেন, আপনি ভার্ব হয়তো হারাই ফেলতে পারেন। এরকম ছোটখাটো 1-2টা ভুল আপনি করেন, সমস্যা নেই, কোনো ধরনের টেমপ্লেটের ছোঁয়াছুঁয়ি ছাড়া। It helps towards creating a fair and inclusive society. Empathy is a powerful force to build stronger communities. It holds the key to a more harmonious and connected society. কিছু না কিছু এখানে আছে। It holds the, এখানে কিন্তু কি লিখা ছিল, উনি লিখছে হারমোনিয়াস। ওই ওই মোর ওগুলা ধরতে পারেন, রাইট? আপনি ভিতর থেকে অন্য কিছু লিখেন, নো প্রবলেম। এখানে আরো অনেক সুন্দর সুন্দর লাইন আছে। Empathy enhances conflict resolution and cooperation with communities. তো আপনি এখানে লিখেন যে empathy enhances cooperation with communities. রিসলিউশন বাদ দেন, সমস্যা কি? তো আপনি এখানে কোনো ধরনের টেমপ্লেটের ছোঁয়াছুঁই ছাড়া বাসায় প্র্যাকটিস করবেন। এটা হলো ভাই বেস্ট ওয়ে। এটার উপরে মানে এটা হলো প্যানাসিয়া টাইপের। এই প্রশ্নে সর্বোচ্চ নাম্বার করতে গেলে এটা শিওর শট, আপনি খুব ভালো নাম্বার করতে পারবেন। কোনো টেমপ্লেট ফলো টলো করা নাই, জাস্ট গল্পটা যা শুনবেন সেটা গুছাই গুছাই লিখে দিবেন। যেমন এই যে অস্ট্রেলিয়ার ইকোনমিটা আপনি আপনার মতো গুছাই লিখে দিতে পারেন। সেখানে কোনো ফরম্যাটের কিছুই আনবেন না, খালি শুরুতে কিছু একটা লিখবেন। উনি লিখছে দ্য লেকচার টক্স অ্যাবাউট, আপনি লিখেন দ্য লেকচার ডেমনস্ট্রেটস ইনফরমেশন অ্যাবাউট। কেউ লিখবে দ্য লেকচার ফোকাসড অন দ্য কনসেপ্ট অফ। নো প্রবলেম, কিছু একটা দিয়ে শুরু করেন। আর এটা ওই ব্যারিস্টার ভাইকে আমি একটা আবার করাচ্ছিলাম, ওটা আমি করে দিয়েছিলাম ওনার এক ক্লাসে। এরকম একটা ভুল আমিও করছি, কিন্তু এরকম ভুল করলে সমস্যা নেই। এটা কত নাম্বারটা যেন, 739, সেলফ ডোমেস্টিকেশন। এখানে দেখেন আমি লিখছিলাম দ্য লেকচার টক্স অ্যাবাউট, নো প্রবলেম, সেলফ ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস, পার্টিকুলারলি ডগস। পার্টিকুলারের আগে যে একটা কমা লাগবে, আপনি এটা ভুল করতে পারেন, এটা আমি ধরে নিছি, এটা আপনি ভুল করতে পারেন, সমস্যা নেই, মানবো। বাট ইজি ভুল করলে মানা যায় না। আমি সেটেলমেন্ট বানান ভুল করছি, আমিই মানতে পারতেছিলাম না সেটেলমেন্ট বানান ভুল হয়েছে। এটা হয়তো একটু রিভাইজ টিভাইজ দিলে ঠিক হইতো, ক্লাসে তো আর এত মানে সিরিয়াস রিভাইজ টিভাইজ দিয়ে, ঠিক আছে দিয়ে হয়তো ধরতে পারি নাই, ঠিক আছে একটা বানান আমি ভুল না হয় করলাম। এস এর পর একটা ই লাগতো সেটেলমেন্টের, হয়তো টাইপিং এ ওঠেনি। এইখানে এসে আবার একটা ভুল করছি, এট লেন্থের এ ছোট হাতের দিয়ে রাখছিলাম, খেয়াল রাখিনি এগুলো, ফুল স্টপের পরে কিন্তু বড় হাতের দিতে হয়। তার মানে এখানেও আপনি আরো 2টার জন্য 2টা নাম্বার পাইতেন কিন্তু। তো এটা আমার একটু তাড়াহুড়োর কারণে আমার সামান্য একটু লস হলো। আপনার এটা না হোক, কোনো ধরনের টেমপ্লেটের ছোঁয়াছুঁই নেই, জাস্ট বাক্যগুলাকে শুধু এখানে গ্রামাটিক্যালি রেডি করে দেওয়া, ফুল স্টপ দিয়ে দিয়ে বাক্যগুলো গুছিয়ে লিখে দেবেন। এটা যদি কেউ করতে পারেন, কালকে ক্লাসে বললেন যে ভাই আমি এটা করছি, আমি কোনো ফরম্যাট ফলো করিনি, হয়তো আপনার আমি চকলেট দিতে পারবো না, কিন্তু মন থেকে আপনি ধরে নিন আপনার চকলেট দিছি। এটা ভাই বেস্ট সলিউশন টু গেট হাইয়েস্ট নাম্বারস। ইফ ইউ ওয়ান্ট 90 ইন রাইটিং অ্যাজ ওয়েল এস লিসেনিং, ইউ জাস্ট ডু ইট ব্রাদার, জাস্ট ডু ইট। সামান্য ভুল করেন, নো প্রবলেম, আপনি করেন, তারপরও আপনি করেন। এখন নাম্বার এটা 12তে গেছে অ্যাপ ইউনিটে, কিন্তু রিয়েল এক্সামে 30। সো অ্যাপ ইউনিট 12 থেকে যদি 8ও পান তাতেও আমার চলবে, টুকটাক ভুল করেন, অ্যালাউড। অলরাইট, এবার আসেন বুঝছি, বহুত গল্প হলো, গরিবদের জন্য কি রাখছেন সেটা পড়ান, সেটার জন্যই আসি ক্লাসে। ওকে, যদি আমরা গ্রামাটিক্যালি ভুল করি প্রচুর পরিমাণে, আমি বারবারই বলছি অল্প পরিমাণে ভুল করলে সমস্যা নেই, প্রেপোজিশনাল মিস্টেক, আর্টিকেল মিস্টেক, নো প্রবলেম। সামান্য পাংচুয়েশন মার্কের মিস্টেক, দাড়ি কমা জ্যোতি চিহ্ন, নো প্রবলেম। ওকে, বাট প্রচুর ভুল যদি হয়, সেন্টেন্সই আমি বানাইতে পারি না, তাহলে আপনার জন্য আর এগুলোর দরকার নেই। কারণ সেন্টেন্স যদি না বানাইতে পারেন, সেটা 1-2 দিনে আপনারা ভালো করা যাবে না। এটা ছোটবেলা থেকে একটা ভালো স্টুডেন্টশিপের ব্যাপার এখানে আছে। দেখা গেল যে আপনার স্কুল কলেজে আপনি একটু ভালো স্টুডেন্ট ছিলেন, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে একটু পারবেন। এবার আসেন, না পারলে সহজ সমাধান, ফরম্যাট ফলো করেন। সেটা কি ফরম্যাট? এই হলো আমাদের ফরম্যাট।
খেয়াল করেন, এই হলো আমাদের ফরম্যাট। ওকে, ফরম্যাটে কি আছে? সামারাইজ, স্পোকেন টেক্সট, এসএসটি, 10 মিনিট টাইম, 50 থেকে 70 শব্দ, 1 প্যারাগ্রাফ। কোনো এন্টার বাটন দেওয়া যাবে না, এক প্যারাগ্রাফের ভিতরে লিখতে হবে। ফরম্যাটের প্রথম লাইন, দ্য স্পোকেন টেক্সট প্রিডমিনেটলি ফোকাসেস অন দ্য কনসেপ্ট অফ। আপনি চাইলে এটাকে চ্যাট জিপিটি দিয়ে একটু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এটা সহজ বুদ্ধি দেই। কেউ যদি গ্রামাটিক্যালি কোনো কিছু চেঞ্জ করতে যান, যদি ফিল করেন আপনি রিস্ক ফিল করছেন, ভুল হলো নাকি, সবসময় চ্যাট জিপিটি কে লিখবেন প্যারাফ্রেজ করে দিতে, লিখে বলবেন প্যারাফ্রেজ ইট, সে আপনারে প্যারাফ্রেজ করে ঘুরাই দিবে। অলরাইট, সো দ্য স্পোকেন টেক্সট প্রিডমিনেটলি ফোকাসেস অন দ্য কনসেপ্ট অফ, এটা লিখে চ্যাট জিপিটি দিয়ে বলবেন প্যারাফ্রেজ, সে হয়তো একটু ঘুরাই দিয়ে বলবে দ্য অডিও ইজ মেইনলি অ্যাবাউট, আবার প্যারাফ্রেজ লিখে দিলে সে আরেকবার ঘুরাই দিয়ে বলবে দ্য স্পোকেন লেকচার প্রাইমারিলি, প্রিডমিনেটলি রেসে প্রাইমারিলি দিতে পারে, প্রাইমারিলি ফোকাস রেসে দিবে ধরেন এমফাসাইজেস অন দ্য কনসেপ্ট অফ এর জায়গায় সে দিবে অন দ্য ইনসাইটস অফ, একটু ঘুরাই দিতে পারে। সো আপনার মন চাইলে আপনি ঘুরাই নেন, যদি মনে করেন অন্যদের তুলনায় ডিফারেন্ট করবেন একটু ঘুরাই নেন, চ্যাট জিপিটি দিয়ে ঘুরাই নেন যদি মনে করেন। ওকে, আচ্ছা, এবার আসেন এখানে যে ডট ডট গুলো আছে, ডট ডট গুলোর মধ্যে কি লিখবো? ওই যে যেগুলো আমরা খাতার মধ্যে নোট করছি সেগুলো বসাবেন। দ্য স্পোকেন টেক্সট প্রিডমিনেটলি ফোকাসেস অন দ্য কনসেপ্ট অফ, এখানে আপনি বসাতে পারেন অস্ট্রেলিয়ান হাউজিং, কেউ বসাবে অস্ট্রেলিয়ান হাউজিং, অথবা কেউ বসাবে এক্সপেন্সিভ অস্ট্রেলিয়ান হাউজিং, কেউ বসাবে অস্ট্রেলিয়ান হাউজিং হুইচ ইজ সো এক্সপেন্সিভ। এখানেও কিন্তু আপনি সেলফ রাইটিং পাশাপাশি ফরম্যাটের হেল্প দুটা যদি নেন, এটা দিয়েও আপনি সর্বোচ্চ নাম্বার করতে পারবেন, এটা দিয়েও আপনি বড় স্কোর করতে পারবেন যদি আপনি এই ফরম্যাটের মধ্যে একটু এইভাবে লিখতে পারেন। দেখেন এখানে আমি কি লিখছি, দ্য স্পোকেন টেক্সট প্রিডমিনেটলি ফোকাসেস অন দ্য কনসেপ্ট অফ অস্ট্রেলিয়ান হাউজিং, কেউ হয়তো এইখানেই ফুল স্টপ দিয়ে দিবে। আমি আরেকটু লিখছি, তারা যেহেতু বলছে অস্ট্রেলিয়ান হাউজিং যেটা অনেক দামি, বর্তমানে ওটার দাম অনেক বেশি, বাসাবাড়ির দাম অনেক বেশি, এটাকে আমি আরেকটু কানেক্ট করে দিছি হুইচ ইজ সো এক্সপেন্সিভ, যেটা কিনা এখন দামি। কেউ যদি বলেন আমি এখানে এইভাবে লিখতে চাই, দ্য স্পোকেন টেক্সট প্রিডমিনেটলি ফোকাসেস অন দ্য কনসেপ্ট অফ হোয়াই অস্ট্রেলিয়ান হাউজিং ইজ এক্সপেন্সিভ, ওকে লিখেন। আর যদি মনে করেন যে না ভাই আমি এগুলা কিছুই পারবো না, টেনে টুনে আমার 50 পাইলেই হবে লিসেনিং এ, তাইলে আপনার অবস্থা এখানে এই লাস্টের দুইটার মতো, কিছুই লিখে নাই, কনসেপ্ট অফ অস্ট্রেলিয়ান হাউজিং। বিস্তারিত ব্যাখ্যা দিলে নাম্বার বেশি আসবে, কারণ ওরা তো এখানে একটা কাহিনী ব্যাখ্যা করছিল, সো আপনি তো ওই ব্যাখ্যাটাকেই সামারি করা উচিত। শুধু যদি লেখেন অস্ট্রেলিয়ান হাউজিং, তাহলে ওরা বুঝবে কেমনে এখানে যে অস্ট্রেলিয়ার বাসা বাড়ির দাম বেড়ে যাচ্ছে সেটা নিয়ে গল্প করছে। বিষয়টা হচ্ছে এরকম, কোন একটা গল্পে আসছে গতকাল রাত্রে আপনার বন্ধু একটা মেয়েকে বিয়ে করছে বাসায় না জানে, এটা একটা গল্প। এখন আপনি এটা যদি এইভাবে লিখেন, লাস্ট নাইট আমার ফ্রেন্ড একটি মেয়েকে বিয়ে করেছে যেটি কিনা তার পরিবার জানতো না, তাহলে বিষয়টা পারফেক্ট হলো। আর যদি আপনি গরিব ক্যাটাগরিতে এরকম লিখেন, আজকের গল্পটা হচ্ছে আমার বন্ধুর বিয়ে, কিন্তু এই লাইন দ্বারা তো আমরা বুঝলাম না সে কি বাসায় জানায় বিয়ে করছে না না জানায় বিয়ে করছে, গল্পটার ক্লারিটি কমে যায়, থিম ছোট হয়ে যায়। ছোট ফ্রেজ লিখলে থিম ছোট হয়ে যায়, সামারির পরিধি কমে যায়, যার কারণে নাম্বারিংটা আস্তে আস্তে কমতে থাকবে। আপনি তো এখানে ওটা বুঝাইতে পারেননি আপনার বন্ধু বাসায় না জানে বিয়ে করছে, শুধু বলছেন আজকের গল্পটা হচ্ছে আমার বন্ধুর বিয়ে নিয়ে। সে কি বাসায় জানায় বিয়ে করছে নাকি না জানায় বিয়ে করছে, জোর করে বিয়ে করছে নাকি তারে জোর করে নিয়ে মেয়েরা বিয়ে করছে, কিছুই তো বললেন না। সো এই জন্য চেষ্টা করতে হয় কাহিনীটা যতটুকু সম্ভব সামারি করে সামনে তুলে ধরা। এই জন্য আমরা বলি টেমপ্লেট বাঁধেন, কারণ 70 শব্দের মধ্যে গল্প লিখতে গেলে টেমপ্লেট লেখার জায়গা নেই। কিন্তু আপনি যখন পারবেন না, তখন আর আপনার পেটের মধ্যে জায়গা নেই, তাহলে বড় কলা খাওয়ার দরকার নেই, আপনি ফরম্যাট কিছু নেবেন, আপনি এখান থেকে নিজের হালকা হালকা দিবেন। সো যদি সম্ভব হয় একটু বড় ফ্রেজ দেন, সম্ভব না হলে আরেকটু ছোট দেন, সম্ভব না হলে আরেকটু ছোট দেন। এবার আসেন 2 নম্বরে কি লিখছি, ফুল স্টপ, এখানে দিলেন ফুল স্টপ। এরপর আছে এট দা আউটসেট, এট দা আউটসেট লেখার পরে দিতে হয় কমা, এট দা আউটসেট দিলাম কমা। এট দা আউটসেট এর অর্থ কি শুরুতে, এখানে দিলাম এট দা আউটসেট কমা। উই হেয়ার দা ওরেটর টকিং অ্যাবাউট, আমরা শুনেছি এই লেকচারার বলছে আনইন্টারাপ্টেড ইকোনমিক গ্রোথ ইন দা অস্ট্রেলিয়ান ইকোনমি,
এই লাইনটার অর্থ কি দাঁড়ালো? আমরা শুনেছি আমাদের এই লেকচারার বলেছে অস্ট্রেলিয়ার ইকোনমিতে অবিঘ্নিত অর্থনৈতিক উন্নতি হচ্ছে। পারফেক্ট। কেউ যদি বলেন এখানে আমি শুধু এইটুক বলি, at the outset we hear the orator talking about economy, তখন কেমন দেখা গেল? গল্পের পরিধি ছোট হয়ে গেল, শুধু ইকোনমি নিয়ে কথা হলো। কিন্তু তারা তো ওটা বুঝায়নি, তারা তো ওটা বুঝিয়েছিল গত 15 বছর ধরে অস্ট্রেলিয়ার ইকোনমিতে কোনো ধরনের ঝামেলা নাই। ওটা ছিল মূল কথাটা। ওইটা লিখতে পারলে নাম্বার 1। 12 বলতে কত হবে? সেটা 90-র কাছাকাছি যাবে। যদি কারো ওই রকম